কবি যাই বলুন না কেন, সাদা চামড়ার আকর্ষণ অমোঘ, আর তাই মুড়ি মুড়কির মতো বাজারে বিকোচ্ছে দেদার ফেয়ারনেস ক্রিম। স্কিনটাকে গ্লো করে, মনে হয় যে হ্যাঁ আরো বেশি বোধহয় ভালো লাগছে দেখতে, কিছুক্ষণের জন্য বা বেশ আরো বেশি গ্লেজি লাগছে, আরো বেশি ফর্সা লাগছে, এটা মনে হয়। সারা দেশে স্টেরয়েড যুক্ত ফর্সা হওয়ার ক্রিমের 1400 কোটি টাকার বাজার। তথ্য বলছে, সাধারণ মানুষের ফর্সা হওয়ার আকাঙ্ক্ষায় প্রতি বছর দেশে ফেয়ারনেস ক্রিমের বাজার 16% হারে বাড়ছে। ফর্সা হওয়ার ক্রিমে বিপদ অনেক, সেসব না বুঝেই বিউটি ক্লিনিক, হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকানদারের পরামর্শে সাধারণ মানুষ এসব কিনছেন, যার নিট ফল মারাত্মক চর্মরোগ। বিশেষজ্ঞরা বলছেন, বহু ফেয়ারনেস ক্রিমে থাকে ক্ষতিকর স্টেরয়েড, যা আপনার ত্বকের 12টা বাজিয়ে দিচ্ছে। ফেয়ারনেস ক্রিমের মাসুল দিয়ে মুখে তৈরি হচ্ছে পোড়া দাগ, কেউ ভুগছেন ত্বকের জটিল অসুখে, কেউ গায়ে রোদ লাগলেই অসহ্য জ্বালায় অস্থির। বিশেষজ্ঞরা বলছেন, ফর্সা হওয়ার ক্রিমে হরমোনের গোলমাল হয়ে মেয়েদের আচমকা দাড়ি গোঁফ গজানোর মতো ঘটনাও বিরল নয়। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হওয়ায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আলু পটলের মতো ফর্সা হওয়ার ক্রিম বিক্রিতে হ্রাস টানার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ, বিনা প্রেসক্রিপশনে স্টেরয়েড যুক্ত ফেয়ারনেস ক্রিম আর কেনা যাবে না। স্টেরয়েড যুক্ত মুখে গায়ে মাখার ক্রিমগুলোকে শিডিউল এইচ তালিকায় রাখা হয়েছে। শিডিউল এইচ তালিকায় থাকা ক্রিমের টিউবে মোড়কে 5 মিলিমিটার চওড়া লাল দাগ থাকবে, তাতে শিডিউলড ড্রাগ লেখা থাকবে। বাঙালি নিজেই নিজের ডাক্তার, তাই বেআইনি হলেও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রিতে হ্রাস টানা যায়নি। ফেয়ারনেস ক্রিমের ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়ে সমস্যার সমাধান হবে কিনা তা সময় বলবে, কিন্তু সবার আগে সাবধান হতে হবে আপনাকেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো রয়েছে এই বিষয়ে। ফোন করুন আমাদের 22342424391887 নম্বরে। আমার সঙ্গে দুজন এক্সপার্ট ডক্টর রয়েছেন, পরিচয়টা সেরে নিই, তারপর কথা বলবো। রয়েছেন দুজন ডার্মাটোলজিস্ট, চর্মরোগ বিশেষজ্ঞ, ডক্টর কৌশিক লাহিড়ী এবং ডক্টর অভিষেক দে। আমি প্রথমেই ডক্টর লাহিড়ীর কাছে আসবো। ফেয়ারনেস ক্রিম আদৌ এটা কোনো বাস্তব ভিত্তি রয়েছে নাকি এটা মিথ? দুটো জিনিস আছে, সেটা হচ্ছে মর্গান স্ট্যানলির একটা হিসেব আপনারা তো দেখালেনি, আমাদের তো কালো মানুষের দেশ, সকলেই ফর্সা হতে চায়। তো মর্গান স্ট্যানলির একটা স্টাডি বলছে, ভারতে যত মানুষ মুখে মাখার একটা ক্রিম কেনেন, তাদের মোটামুটি 46% কেনেন ফর্সা হওয়ার জন্য। এবার ফর্সা হওয়ার জন্য কিনতে গিয়ে যেগুলো তারা কেনেন, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে একেবারে ধাপ্পাবাজি, সেগুলো তো কোনো কাজ হয় না, তারা ফর্সাও হন না, কালোও হন না, শুধু টাকাটা জলাঞ্জলি যায়। আর এছাড়া আরেকটা যেটা অংশ, সেটা হচ্ছে তার মধ্যে থাকে স্টেরয়েড। সেটা কখনো জেনে কখনো না জেনে। জেনে সেটা হচ্ছে ডাক্তারবাবু আরেকজনকে লেখা দিয়ে দিয়েছিলেন মুখের মেচেতা ঠিক করার জন্য, সেটা তার পিসিমা বা তার ভাইপো বা তার বাড়িওয়ালার কাছ থেকে সে জানতে পেরে লাগাতে শুরু করলো। অথবা না জেনে সরাসরি দোকানে গিয়ে বললো আমি একটু ফর্সা হতে চাই, তখন তাকে নানা রকমের ভেট, নানা রকমের জিএম এসব লাগিয়ে তাকে দেওয়া হলো। সেটা একটা ব্যাপার, সেখানে তার টাকাটাও গেল এবং তার সঙ্গে তার ত্বকটাও জ্বলে গেল। এই হচ্ছে ব্যাপার। ফর্সা কোনোভাবে কোনো মানুষকে, এটা আমার মনে হয় বলার সময় এসছে, আমরা ত্বক বিশেষজ্ঞ হিসেবে সবাইকে বলতে পারি, যেটা আমাদের জেনেটিক রং, যেটা আমাদের বংশগত রং, সেটা কিন্তু পরিবর্তন করা যায় না। মানে ফেয়ারনেস ক্রিম মেখে ফর্সা হওয়া যায় না। যদি যেত তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও ফর্সা হয়ে যেতেন, অথবা পেলে বা নেলসন ম্যান্ডেলা তারাও ফর্সা হয়ে যেতেন। তারা হয়েছেন কি? তারা কি চেষ্টা করেছেন আদৌ ফর্সা হওয়ার? আমরা জানি না, অন্তত স্টেরয়েড দেওয়া ক্রিম মেখে। আমি ডক্টর দের কাছে আসবো। ফেয়ারনেস ক্রিম আদৌ এটা 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 এটার সত্যতা রয়েছে বাস্তবে? ফেয়ারনেস ক্রিম মেখে সত্যি ফর্সা হওয়া যায়? ত্বকের রং হালকা হয়? যেটা ডক্টর লাহিড়ী বললেন যে ফেয়ারনেস কথাটার মধ্যে আনফেয়ারনেস আছে, সেটা একটা সোশ্যাল ইস্যু। কিন্তু যেটা আমি বলতে চাই যে আমাদের ফিচপ্যাটিক স্কিন টাইপস আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা জন্মগত টাইপ নিয়ে জন্মেছে। আমি ধরুন টাইপ 5 বা মোস্ট অফ দ্য আমরা যেটা এখানে আছি বাঙালিরা টাইপ 4 বা টাইপ 5 এর মধ্যেই থাকেন। এই টাইপ কিন্তু চেঞ্জ করা যায় না, কিন্তু আপনি ডেফিনেটলি আপনার স্কিনকে প্রোটেক্ট করতে পারেন। আমরা অনেক সময় দেখি না, আমরা কোথাও দীঘা বা মন্দিরমণি থেকে এসেছি, স্কিনটা কালো হয়ে গেল, কারণ আমরা সানস্ক্রিন লাগাই, ট্যানিং যেটা হয়, এটাকে কিন্তু প্রোটেকশন করা যায়। আমাদের একটা সানস্ক্রিন লাগানোর অভ্যাস কিন্তু খারাপ না, কিন্তু এমন কোনো ক্রিম নেই যেটা আপনার জন্মগত কালারকে চেঞ্জ করে দিতে পারে। সুতরাং এই পুরো জিনিসটার মধ্যেই একদম সেই জন্য বলে না, আগের চেয়ে আরো বেশি স্ট্রং এরকম করে লোকে নিয়ে আসে, যাতে আমরা আরো বেশি প্রলোভিত হই। এবং কিন্তু এই যে আপনারা বলছেন যে ফর্সা করে এরকম কোনো ক্রিমই তৈরি করা সম্ভব নয়, কিন্তু মানুষ তো এই বিশ্বাসটা নিয়ে এগোচ্ছেন এবং এত কোটি টাকার বাজার। না,
কি জানেন কি জন্য হয়, কিছু কিছু ওষুধ আছে যাদের মধ্যে স্টেরয়েড জাতীয় জিনিস বা ক্ষতিকর হাইড্রোকিনোন জাতীয় জিনিস আছে, যেটা টেম্পোরারি মানুষের রঙকে সাইড এফেক্ট হিসেবে হোয়াইটিশ করে, ঠিক আছে? সেইটাকে লোকে এফেক্ট ভাবতে শুরু করে, সেক্ষেত্রে হয় বড় একটা প্রবলেম। আমি আবার আসবো আলোচনায় ডক্টর দেখে, কিন্তু তার আগে টেলিফোনে কেউ এসে গিয়েছেন। হ্যাঁ বলুন। আমি কন্যাগর থেকে বলছি, সমীর রক্ষিত বলুন। বলছি, আমার প্রায় 60 বছর বয়স, তো আমি তো বরাবরই একটা খাঁটি নারকেল তেল মুখে মাখি, কোম্পানির নামটা আমি করছি না। আর আজকাল বিশেষ করে আমার মেয়ে না ফেয়ারনেস ক্রিম গুলো ব্যবহার করে, তো এতে নারকেল তেল আর ফেয়ারনেস ক্রিমের তফাৎটা কি আছে? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? নমস্কার, চন্দননগর থেকে জামান নাসের বলছি। বলুন। বলছি যে কৌশিক বাবুকে নমস্কার করাচ্ছি, কারণ কৌশিক বাবুকে ব্যক্তিগত চিনি, আমি বর্ধমান শহরে বড় হয়েছি, পড়াশোনা আপনার প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে যে এই চর্মরোগ 2 বিশেষজ্ঞ এসছেন মাননীয়, তাদের কাছে আবেদন যে ফেয়ারনেস ক্রিমের জন্য বাজারের প্রোডাক্টের কাছে প্রতারিত হচ্ছেন কেন মানুষ? তাদেরও তো একটা ভূমিকা থাকে, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে তারা মানুষকে এখানে বোঝাচ্ছেন না বা প্রচারে আনছেন না কেন বিষয়গুলো? শুনতে থাকুন ডক্টর লাহিড়ী, আপনি শুনতে থাকুন। খুব ভালো প্রশ্ন করেছেন যিনি বন্ধু প্রশ্ন করলেন। এইটা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান, এবং আমি 24 ঘন্টার পর্দায় আগেও এসেছি। সেটা হচ্ছে গত 10 বছরের একটা বিরাট আন্দোলনের ফল, সেটা আজকে প্রায় সাফল্যের জায়গায় এসে গেছে। যখন আমরা শুরু করেছিলাম 2007-8 সালে, বহু মানুষ শুধু ফেয়ারনেস ক্রিম যেটা আজকে আমরা আলোচনা করছি, সেটা দাঁতের মলম ভেবেও যে ওষুধগুলো লাগান, তার মধ্যে অনেকগুলো কম্বিনেশন থাকে, ছড়রাগুলির মতো। তার মধ্যে একটা অ্যান্টিফাঙ্গাল থাকে, অ্যান্টিবায়োটিক থাকে। সেটা আমরা মানে ধরুন আমার আজকে জ্বর হয়েছে, সেই জ্বরটা ক্যান্সার থেকে হতে পারে, ম্যালেরিয়া থেকে হতে পারে, টিবি থেকে হতে পারে। এবার ডাক্তারবাবু আমাকে নিশ্চয়ই এমন একটা ওষুধ দেবেন না যার মধ্যে ম্যালেরিয়া, টিবি এবং ক্যান্সার সবকটার ওষুধ থাকে, তা তো নয়। আমার কি কারণে জ্বরটা হয়েছে সেটা দেখে ওষুধটা দেবেন। এবার এই যে ফেয়ারনেস ক্রিম অথবা এই যে সো কল্ড অ্যান্টিফাঙ্গাল ক্রিম, তার মধ্যে যখন অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড সব থাকে, তখন হয় মুশকিল। সেটা হচ্ছে একটা ককটেল। মানুষ না জেনে প্রতারিত হচ্ছেন, উনি যেটা বললেন। এর জন্য আমরা আজকে 10 বছর ধরে আমাদের IADVL বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনেরোলজিস্ট, লেপ্রোলজিস্টের পক্ষ থেকে নিরন্তর আমরা আন্দোলন চালিয়ে সরকারকে জানিয়েছি, বিভিন্ন স্টেট ড্রাগ কন্ট্রোলারকে জানিয়েছেন। এখানে আমরা আগে অনুষ্ঠান করেছি ড্রাগ কন্ট্রোলারদের নিয়ে, বা দিল্লিতে আমরা মন্ত্রীদের কাছে লবি করেছি। সম্প্রতি একটা নির্দেশিকা, বিরাট একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা আনছি। জামাল নাসের খুব খুশি হলেন নিশ্চয়ই, আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি ডক্টরদের কাছ থেকে জানতে চাইবো, নারকেল তেল এবং ফেয়ারনেস ক্রিমের তফাৎ। না, দুটো তো আলাদা। নারকেল তেল তো আমাদের দেশে অনেক মানুষ বহু বছর ধরে ইউজ করছেন, অনেক এটা ক্ষতিকারক নয়। নারকেল তেলটা একটা ময়েশ্চারাইজার হিসেবে অনেক সময় ইউজ করা যায়। এমন অনেক সময় ডাক্তারবাবুরা বলে থাকে আমরা যে নারকেল তেল ইউজ করবেন অ্যাটলিস্ট এই, উনি যে বয়স বললেন 60 বছরের কাছাকাছি বললেন, সেই বয়সে আমাদের শরীরে অয়েল প্রোডাকশনে করার ক্ষমতা কমে যায়। সেই সময় ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল সবচেয়ে সস্তা ময়েশ্চারাইজার, ঘরের কাছে পাওয়া যায়, ক্ষতিকর না, ইউজ করছে, সেটা নিয়ে কোনো মতেই আপত্তি করা যায় না। তার সঙ্গে ফেয়ারনেস ক্রিমের কোনো সম্পর্ক নেই, কেন ফেয়ারনেস ক্রিমে অনেক ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়, যেগুলো কিন্তু লং টার্মে প্রচুর ক্ষতি করতে পারে আমাদের। ন্যাচারালি এই যে ফেয়ারনেস ক্রিম ইউজ করা হচ্ছে, ফেয়ারনেস ক্রিম মানুষ বিভ্রান্ত হওয়ার অনেক কারণ রয়েছে। তারা দিনরাত টিভির পর্দায় বিজ্ঞাপন দেখছেন। আপনারা যে সচেতনতার জন্য লড়াইটা করছেন ডক্টর লাহিড়ী, সেই বিজ্ঞাপনগুলো বন্ধ হোক, সেখানেও মানুষকে সচেতন করা হোক, এই দাবিটাও রয়েছে সেখানে। এই প্রশ্নটা তোলার জন্য আপনাকে আলাদা করে ধন্যবাদ দিচ্ছি। আমাদের একটা ল আছে, সেটা হচ্ছে কসমেটিক অ্যান্ড ড্রাগস রুল, সেটা 1940 সালে সাহেবী আমলের। 45 সালে সেটা পরের ভার্সন হয়। তাতে দুটো জিনিস, একটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে, যেমন কাউকে লম্বা করা যায় না, কাউকে মোটা করা যায় না, কাউকে ফর্সা করা যায় না, এগুলো সব অবৈজ্ঞানিক ক্লেম। সেটা শিডিউল জের আন্ডারে, 18 ক্লজের আন্ডারে সেটা যদি কেউ বিজ্ঞাপন দেয়, কিন্তু দেখবেন খবরের কাগজগুলো সেটার বিজ্ঞাপনই ভর্তি থাকে, কিন্তু কোথাও লেখা থাকে না ফর্সা হওয়ার ওষুধ, সেখানে এখন গ্লো বাড়ানোর ওষুধ লেখা থাকে বা অন্য কিছু বিশেষণ ব্যবহার করা হয়। আমরা দেখি শেড কার্ড পর্যন্ত ইউজ করা হয়, একেবারে সম্পূর্ণভাবে সেটা ইললিগাল। 5টা শেড আপনি ফেয়ারের হয় একেবারে, আমি বলছি। এবার দুটো জিনিস, সেটা হচ্ছে একটা, এই রুলটা ভাঙছেন অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, তারা সরাসরি বলে দিচ্ছেন এটা বেআইনি। কাউকে ফর্সা করার ক্রিম এই শব্দটা ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া যায় না। আর 2 নম্বর জিনিস হচ্ছে, যেটা নতুন আইনের কথা আপনি বলছেন, এতদিন কেন মানুষ ব্যবহার করতেন? আগের জন বললেন প্রতারিত কেন হতেন। প্রতারিত হতেন হচ্ছে একটা শিডিউল এইচ, আপনি যেটা প্রথমে বললেন, শিডিউল এইচ এর মানে হচ্ছে সেগুলো প্রেসক্রিপশন প্রোডাক্ট। কিন্তু মজার কথা হচ্ছে সেই লিস্টের তলায় কোনো একজন লিখে দিয়েছিলেন এক্সটার্নাল অ্যাপ্লিকেশনগুলো শিডিউল এইচ এর আওতার বাইরে। এদিকে তার মধ্যে কিন্তু স্টেরয়েডও আছে, তার মধ্যে ট্রেটিনয়েনও আছে, যেটা লাগালে কিন্তু সর্বনাশ হতে পারে কোনো গর্ভস্থ শিশুর।
আচ্ছা, এবং ফেয়ারনেস ক্রিমে যেটা মাখা হয় তার মধ্যে ট্রেটিনয়েনও থাকে, যেটা সম্পূর্ণভাবে শিডিউল এইচ। আমরা যদি একজন গর্ভবতী মহিলাকে দিই লাগাতে, তার সন্তানের ক্ষতি হতে পারে। শুধু খুব স্টেরয়েড নয়, গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি এই ইনফরমেশন আপনাদের জন্য। গর্ভবতী মহিলা যদি ফেয়ারনেস ক্রিম যেখানে এই ধরনের স্টেরয়েড রয়েছে মাখেন, এবং ট্রেটিনয়েন, তাহলে তার বাচ্চার ক্ষতি হতে পারে। টেলিফোনে কেউ রয়েছেন ইতিমধ্যেই, শুনি তার প্রশ্ন। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন বিপদ রঞ্জন সাহা বলছি অসম থেকে। বলুন। আমি বলছিলাম কি, আমি ডাক্তারের সাথে একমত যে যদি এই ফেয়ারনেস ক্রিমগুলি এতই প্রভাবশালী হতো তাহলে ওই আফ্রিকার লোকগুলো সব ফর্সা হয়ে যেত। একদম ঠিক। তো নিশ্চয়ই তত প্রভাবশালী নয়, এটা শুধু বিজ্ঞাপনের সাহায্যে চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর কে আছেন? নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা। আমি সোনারপুর হরিনামি থেকে দেবাংশু ঘোষ বলছি। বলুন। আমি বলতে চাইছি যে ম্যাজিক রেমেডি অ্যাপ যেটা আছে, সেই অ্যাপ কেন যারা এই ধরনের প্রচার করে তাদেরকে কেন এই অ্যাপে ফেলা হয় না, এবং দ্বিতীয় কথা হচ্ছে আয়ুর্বেদ এবং আমাদের যে ভেষজ আছে সেইটাকে কেন প্রমোট করা হচ্ছে না, যাতে এদেরও তো এতে অনেক তো প্রাকৃতিক অনেক গুণ আছে যাতে কিন্তু ফর্সা হওয়ার একটা সুযোগ থাকে। এই দুটো জিনিস আর সতর্কীকরণ কেন থাকবে না প্রত্যেকটা কন্টেনারের উপর? ধন্যবাদ। সতর্কীকরণ তো সিগারেটের প্যাকেটেও থাকে, কেউ মানেন যারা খেতে চান। অনেক ধন্যবাদ। তবে জরুরি অবশ্যই সতর্ক করা। আজকে ফোনগুলো বেশিরভাগই পুরুষদের ফোন পাচ্ছি আমরা, যারা তুলনামূলকভাবে বেশি ইউজ করেন এই ধরনের ফেয়ারনেস ক্রিম, তারা কিন্তু খুব একটা মনে হয় না বিষয়টা পছন্দ করছেন। আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে, মানে এটা তো একটা সোশ্যাল দিকও আছে। যদি কনস্ট্যান্ট দেখানো হয় যে এরকম যে এই ক্রিমটা মেখে ফেকই দেখাচ্ছে যে এরকম ফর্সা হয় না, কিন্তু এই ক্রিমটা মেখে ফর্সা হলে পর সে চাকরি পাচ্ছে, এই ফর্সা হলে পর এবং এইটা মেখে হ্যাঁ এক্স্যাক্টলি তার বিয়ে হচ্ছে, এইটা যে কত রকমের সাফল্য আসছে। হ্যাঁ, এই যে এটা না হলে ফর্সা না হলে সে সফল হয় না, এটা তো সর্বৈব মিথ্যে। কিন্তু যারা ছোট বাচ্চারা বড় হচ্ছে, 17-18 বছরের বয়স সন্ধিতে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কিন্তু অনেকটা বেশি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করছে। এই ব্যাপারটা তো সাবধান হওয়া দরকার যে এটা যেন না হয়। ঠিকই। আরো একটা কথা, শুধুমাত্র ফেয়ারনেস ক্রিম নয়, এমন অনেক বিজ্ঞাপন আমরা দেখি যেটা দাগ এক সপ্তাহের মধ্যে একদম সম্পূর্ণ উধাও হয়ে যাবে, এগুলো কি স্টেরয়েড দেওয়া? তার মধ্যে অবশ্যই স্টেরয়েড থাকে। যেগুলো এই বিজ্ঞাপনগুলো দেয় সেগুলো আলাদাভাবে, সেগুলো সত্যিই স্টেরয়েড ককটেল থাকে তার মধ্যে। এবং সেটা দাগ এক সপ্তাহের মধ্যে উধাও যে হয় না তা না, সেইটা উধাও করতে গিয়ে নতুন দাগের সৃষ্টি হয়। এবং সেইটার জন্য যখন আমাদের কাছে তখন আসেন, তখন সত্যি আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। নতুন আইন বলে, কিন্তু এই জিনিসটা বন্ধ হতে চলেছে। প্রথম যে বন্ধু ফোন করেছিলেন, এখন নতুন আইনে কিন্তু আলাদা করে প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ, যেগুলোর মধ্যে শিডিউল এইচের ওষুধ আছে, বিশেষ করে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক বা ট্রেটিনয়েন, সেগুলো কিন্তু আশা করি আর কয়েক বছরের মধ্যে আইনটা যখন এসে গেল, তখন এইগুলো উইদাউট প্রেসক্রিপশন ওভার দ্য কাউন্টার সরাসরি বিক্রি হওয়া বন্ধ হবে।